হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ঢিলে ঢালা পোশাক পরা, কাঁধে ঝুলন্ত এক ব্যাগ, চোখে বড় চশমা, মাথায় চুপ চুপ করে তেল দেওয়া। মনে হচ্ছে যেন তেলের ড্রাম থেকে উঠে এসেছি আমি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এতক্ষণ আমার কথাই বলছিলাম। আমি ঢিলে ঢালা পোশাক এবং কাঁধে একটা দুরন্ত ব্যাগ নিয়ে ভার্সিটির ভিতরে ঢুকছি। আমার নাম রায়হানুল ইসলাম, বাবা মার একমাত্র সন্তান, বাড়ি রাজশাহী। আপাতত পরিচয়টা একটু থাক, বাকিটা না হয় পরবর্তীতে জানিয়ে দিব। আমি নিচের দিকে তাকিয়ে হাঁটতেছি। হঠাৎ করে মনে হলো কেউ একজন আমাকে ল্যাং মেরেছে। ল্যাং খেয়ে আমি মাটিতে পড়ে গেলাম। আমি উপরের দিকে তাকিয়ে দেখি কয়েকটা মেয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি বুঝতে পারলাম মেয়েগুলি আমাকে ল্যাং মেরেছে। আমি উঠে তাদের সামনে গিয়ে বললাম, সরি আপু, আসলে দেখতে পাইনি। তখন মেয়েগুলোর থেকে একজন আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। আমার মাথায় তখন প্রচন্ড রাগ হয়ে গেল। আমি মেয়েটিকে মারার জন্য যেই হাত বাড়ালাম তখনই একটা কথা মনে পড়লো, তাই তাকে কিছু করলাম না। তখন মেয়েটা আমাকে বলল, কোত্থেকে যে আসে সব ফালতু পোলাপান, মুখটাই নষ্ট করে দিল। তখন পাশে থাকা আরেকটা মেয়ে বলল, সোনালিকা, তুই একদম ঠিকই বলছিস। আর তোর কাকাও কেমন থার্ড ক্লাসে অ্যাডমিশন দেয় ইউনিভার্সিটিতে। ঠিকই বলেছিস রে জিয়া, চাচুর মনে হয় মাথাটা গেছে। এসব ফালতু ছেলেদের কলেজে অ্যাডমিশন দেয়, আজে বাজে ছেলে। এই ছেলে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে, তোর কাছ থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছে। ঠিকই বলেছিস। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সোজা চলে গেলাম ক্লাসে। সেখানে গিয়ে একদম পেছনের দিকটায় গিয়ে বসলাম এবং একটা বই বের করে পড়তে লাগলাম। ওকে করে ক্লাসের ছেলে মেয়ে আসছে। আমি এখানকার কাউকেই চিনি না, আর কেউ আমাকে চেনে না। এমনকি কেউ আমার সাথে এসে কথাও বলছে না। আমি ছেলে মেয়েদের এমন কাহিনী দেখে একটু হাসলাম। আমি বই পড়ে যাচ্ছি, হঠাৎ করে বেল বাজিয়ে দিল এবং ক্লাসে স্যার আসার সময় হলো। তখন দেখলাম সোনালিকা ও কে আসছে, সাথে তাদের বান্ধবীরাও আসছে। ভিতরে ঢুকে আমাকে দেখে হয়তো তারা খুব অবাক হলো। অবাক হলে হোক, না হলে না হোক, তাতে আমার কি? আমার পড়া আমি পড়ি, ওদের দিকে তাকিয়ে আমার কোনো লাভ নেই। কিছুক্ষণ পর ক্লাসে স্যার প্রবেশ করলো এবং বলতে লাগলো, গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ থেকে তোমাদের নতুন ক্লাস টিচার। যদি তোমরা অনার্স সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে এসো তাই। গুড মর্নিং স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর হ্যাঁ, তোমরা হয়তো রায়হানকে চিনে থাকবে। না স্যার, ওর সাথে এখন আমরা কেউ পরিচিত হইনি। এটা কি কোনো কথা? তোমাদের মাঝে একজন নতুন স্টুডেন্ট আসলো আর তোমরা তার খোঁজ খবর নিলে না? আচ্ছা, সমস্যা নেই, আমি পরিচয় করে দিচ্ছি তোমাদের সাথে। এরপর স্যার আমাকে সামনে ডাকলেন। আমি সামনে যাওয়ার পর স্যার আমাকে আমার পরিচয় দিতে বললেন। আমি সবাইকে আমার পরিচয় দিতে লাগলাম। আমি রায়হানুল ইসলাম, আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়তাম। ওখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আশা করি এর থেকে বেশি কিছু বলা লাগবে না। সবাই পরিচিত হয়েছে তো? আসবো, ক্লাসের সবার সাথে কথা বলে পরিচিত হবে, ওকে? আচ্ছা স্যার। তো এখন গিয়ে তুমি তোমার সিটে বসো। এরপর আমি এসে আমার সিটে বসলাম। স্যার ক্লাস করাচ্ছে, আমি মনোযোগ দিয়ে ক্লাস করছি। ক্লাস শেষ হওয়ার পর একটা ছেলে এসে আমাকে বলতে লাগলো, হাই, আমি জামিনুল, তোমার বন্ধু হতে চাই। জামিনুর কথা শুনে আমি বেশ অবাক হলাম, কারণ বাড়িতে আসার পর এখনো কেউ আমার সাথে ভালো করে কথা বলেনি, আর এইখানে সরাসরি আমাকে বন্ধু হওয়ার প্রস্তাব দিচ্ছে। কি হলো, আমাকে কি বন্ধু বানানো যায় না? আমি তা বলিনি। আসলে আমার মতো একটা খ্যাত টাইপের ছেলের সাথে আপনি বন্ধুত্ব করতে চাচ্ছেন। বন্ধুদের মাঝে কোনো ধনী গরিব, স্মার্ট আনস্মার্ট দেখে বিবেচনা করা যায় না। তুমি আমার বন্ধু হবে কিনা এটা বলো। আচ্ছা যাও, বন্ধু হলাম, আমরা আজ থেকে বন্ধু। আচ্ছা বন্ধু, তাহলে তোর বাবা মা কি করে? বাবা মা রাজশাহীতে থাকে। তোর বাবা কি করে? সেটাও অন্য সময় জানতে পারবি। এখন বলে কি হবে? আমার বিষয় বাদ দে, এখন তোর বিষয় বল। তোর বাবা মা কি করে? বাবা হলো এখানকার একজন বিজনেসম্যান আর মা একজন গৃহিণী। আমাদের বাংলাদেশ এবং বাইরেও একটা ফ্যাক্টরি আছে। তাহলে তো তোরা খুব বড় লোক। মোটামুটি। তো চল বাসার দিকে যাই।
তুই যে আমার কিছু কাজ আছে। আচ্ছা তাহলে কালকে দেখা হবে। ওকে, বাই বাই। এই বলে আমি ভার্সিটি থেকে বের হয়ে চলে গেলাম বাসার দিকে। আমি আবার নিচে দিয়ে তাকিয়ে গেট দিয়ে বাইরে হতে যাব, ঠিক তখনই দেখি সোনালিকা আমাকে ইচ্ছে করে ধাক্কা দিতে যাচ্ছিল। আমি সরে গিয়েছি আর সোনালিকা সোজা গিয়ে মাটির উপর পড়লো। এটা দেখে সোনালিকার বান্ধবীরা হাসতেছিল। সে আমাকে আবারও ঠাস ঠাস করে 3টা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, আপু, আমি কই আপনাকে ফেলে দিলাম? আপনি তো উল্টা আমাকে ধাক্কা মারতে গিয়েছিলেন, তখন আমি সরে গিয়েছি, যার কারণে আপনি পড়ে গেছেন। এখানে তো আমার কোনো দোষ দেখছি না। দেখছিস সোনালিকা, তোর মুখের উপর কথা বলে, আবার তোর নামে অভিযোগ দিতেছে। কত বড় খারাপ একটা ছেলে। ওই, তুই আমাকে মিথ্যা অভিযোগ দিচ্ছিস কেন? আমি কখন থেকে ধাক্কা দিতে লাগলাম, তুই তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি। এই মাইয়া কয় কি, এখন উল্টো আমার উপরে অভিযোগ দিচ্ছে। হায় হায়, এই কেমন মাইয়ার পাল্লায় পড়লাম। তখন পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছিল, একটু বখাটে টাইপের। ছেলেটা এসে সোনালিকাকে বলল, সোনালিকা, কি হয়েছে? দেখ না, এই ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই মেয়ে, আপনার সমস্যাটা কি? আপনি ওকে ধাক্কা দিচ্ছেন কেন? মেয়েদের সাথে ঢলাঢলি করতে খুব ভালো লাগে আপনার, তাই না? দেখুন ভাই, আপনাদের হয়তো কিছু ভুল হচ্ছে। আমি ওনাকে ধাক্কা দিইনি, উনি আমাকে ধাক্কা দিতেছিল। আমি সরে গিয়েছি এবং উনি পড়ে গিয়েছে। এখানে তো আমার কোনো দোষ নেই। কি তুই বলতে চাচ্ছিস? সোনালিকা মিথ্যা কথা বলেছে। কি, আমাকে মিথ্যাবাদী বানাইছে? দাঁড়া, এখনই বাবাকে ফোন করে তোর 12টা বাজাচ্ছি। সোনালিকা, আঙ্কেলকে ডাকার দরকার নেই, আমি ওকে দেখে নিচ্ছি। ওকে, বাবাকে ফোন করলাম না। তোরা কি করবি তাড়াতাড়ি কর। আমাকে মিথ্যাবাদী বলতেছে, ওর সাহসটা কত বড়। দেখুন ভাই, আমি এখানে ঝামেলা করতে চাচ্ছি না, তো আপনারা আপনার কাজ করুন আর আমাকে এখন দিয়ে যেতে দিন। তুই কি আমাকে চিনিস যে আমার সাথে ঝামেলা? আমি কে তুই সেটা জানিস? ভাই, আপনি কি সেটা আমি কি করে জানবো? আমার ঝামেলা করতে মন চাচ্ছে না। তখনই জামিনুর আসলো আর ছেলেটিকে বলতে লাগলো, রকি ভাই, কি হয়েছে ভাই? ওই কুত্তার বাচ্চা, আমার জানটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। আজকে আমি ওকে এখানেই খুন করব। ভাই সরি ভাই, ওর হয়ে আমি আপনার কাছে মাপ চাচ্ছি। ভাই ও ভার্সিটিতে নতুন, তাই হয়তো বুঝতে পারেনি। নতুন হয়েছে তো কি হয়েছে? ও আমার জানতার গায়ে হাত করেছে, সাহসটা কি করে হলো? আজ ওর হাতটা আমি। ওরান, তুই গিয়ে ভাইয়ের কাছে মাপ চেয়ে নে। আমি ওদের কথা শুনে তোর মাথা পুরো গরম হয়ে গেছে, কিন্তু আমার আসল পরিচয় এখানে এত তাড়াতাড়ি দেওয়া যাবে না, তাই নীরবে সব সহ্য করে নিলাম। রাগে কটমট করতে করতে রকিকে বললাম, সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার কাছে মাপ চাইতে হবে না, যা গিয়ে সোনালির কাছে মাপ চা, আর পা ধরে মাপ চাবি। এরপর আমি সোনালিকার কাছে গিয়ে বললাম, আপু প্লিজ আমাকে মাফ করে দেন, আমি দেখতে পাইনি। রাগে আমার শরীরে থাকলো চোখ মুখ ফুলে লাল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে না এখনই চোখের আগুন বের হবে। হইছে হইছে, যা, আর মাফ চাওয়া লাগবে না। এরপর আমি আর জামিনুর ওইখান থেকে চলে আসলাম। কি দরকার ছিল তাদের সাথে ঝামেলা করার? আমি তো ওদের সাথে ঝামেলা করিনি, ওরাই উল্টা আমার সাথে সে ঝামেলা করতেছিল। আগেই ভেবেছিলাম। সোনালিকা, রকি কি আগে? সোনালিকা হলো থানার ওসির মেয়ে এবং প্রিন্সিপাল স্যারের একমাত্র ভাতিজি। কোথায় কলেজে সব সময় ও পাও রেখে চলে। ও আচ্ছা, রকি কাকি। তুই কি কখনো গ্যাংস্টার জোকার কিং এর নাম শুনছস? না, শুনিনি। তো কেন? ও হলো গ্যাংস্টার জোকার কিং এর লিডারের ডান হাত। খুন খারাপি করতে করতে তারা অভ্যস্ত। আর সেকেন্ড কথা হচ্ছে, ও হলো গিয়ে সোনালিকাকে ভালোবাসে। আচ্ছা, আর কেয়া? কেয়া মেয়েটা আগে ভালো ছিল, পরে সোনালিকার সাথে থাকতে থাকতে খারাপ হয়ে গেছে। কথায় আছে না, সঙ্গ দেশের লোহা বাসে, ঠিক তেমনই। আর কেমন একটু অহংকারী টাইপের, কিন্তু দেখতে মাশাআল্লাহ। দোস্ত, ডাল মে কুছ কালা হে। তুই আমার দোস্ত, তাই তোকে বলছি আমি কেয়াকে ভালোবাসি। এই জন্যই তো বলি, সবার নামে এত খারাপ কমেন্ট, আর নামে বলতে লজ্জা পাচ্ছ কেন? আর না, তেমন কিছু না, চল যাই। একটু কাজ আছে, কাজটা সেরে আমি চলে যাব নি। আচ্ছা তুই থাক, তাহলে আমি যাই। ওকে, যা। এরপর আমি আমার কাজ সেরে চলে গেলাম বাসায় গিয়ে দিলাম আরামের ঘুম। পরের দিন সকালে ভার্সিটিতে গিয়ে দেখি সবাই হই হুল্লোড় করছে। তখনই ভীতু চেহারা নিয়ে জামিনুর আমার কাছে এসব
হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো। শুনেছিস কিছু? কি শুনবো? কাল রাতে নাকি রকি খুন। তা আমাকে বলতে শুরু করলো। তুই কে রে? আসল পরিচয় কি? সোনালিকার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম আর মনে মনে বলতে লাগলাম, সোনালিকা কি আমার আসল পরিচয় জেনে গিয়েছে? সে কি যে নিয়ে গেছে মেয়ে? না না, সে জানবে কি করে? সে জানে না। কি রে, তুই চুপ কেন? তোর আসল পরিচয় দে। আমি তো রায়হান, আমার বাড়ি রাজশাহী। কেন আপু? আর ওই দিনই তো বললাম আমার পরিচয়। ও আচ্ছা, আমি ভুল ভেবেছিলাম। কি ভেবেছিলেন আপনি আপু? আমি ভাবতেছিলাম হলো গিয়ে আমি যা খুশি তা ভাবতেছিলাম, তাতে তোর কি? তোর কাজ তুই কর। আমি হাবলা কান্তের মতো একটা হাসি দিয়ে বললাম। ওকে আপু, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। সোনালিকা আর কিছু না বলে চলে গেল। হঠাৎ করে তাকিয়ে দেখলাম ভার্সিটির গেট দিয়ে এক এক করে সর্বমোট 17টি গাড়ি ঢুকলো। সবগুলো গাড়ি ছিল কি রঙের এবং একই মডেলের। এক কালারে এতগুলো গাড়ি হয়তো আর কখনো ভার্সিটিতে ঢোকেনি, তাই সকলে অবাক হয়ে গাড়িগুলোর দিকে তাকিয়েছিল। হঠাৎ করে গাড়িগুলো একসাথে খুলে গেল এবং প্রত্যেকটি গাড়ি থেকে 4 জন করে লোক বেরিয়ে আসলো। লোকটিকে দেখে পুরো ভার্সিটি সবাই নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না, সবার চেহারায় ভয়ের ছাপ। হয়তো ভার্সিটি সবাই ভয় পেয়ে গেল। আমি ওকে দেখে মুস্কি মুস্কি হাসি আর মনে মনে বলছি, গ্যাংস্টার জোকার কিংবা লিডার তাহলে বেরিয়ে আসলো, আজ তোর মরণ নিশ্চিত। পাশে জামিন এসেছিল, আমাকে দেখে বলল, কিরে রায়হান, তুই কি পাগল হলি নাকি? এভাবে হাসছিস কেন? না এমনি। ও আচ্ছা, তো এখানে একটু থাক, আমি আসছি। এই বলে আমি একটা সাইডে চলে গেলাম। সাইডে গিয়ে মেঘকে কল করলাম। মেঘ, তোদের কাজ শুরু করে দে। ওকে ভাই, করছি। এটা শোনার পর আমি কলটাকে কেটে দিলাম এবং গিয়ে আবার জামিনুরের পাশে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে জামিনুর বলছে, কিরে তুই কই ছিলি? এইখানে কেন? না এমনি। তখনই গ্যাংস্টার জোকার লিডার আমাকে ডাক দিল। ওই যে খ্যাত, এই দিকে আয়। আমি নির্ভয়ে তার কাছে চলে গেলাম। তার কাছে গিয়ে বলতে লাগলাম, তুই তো সর্বশেষ রকির সাথে ঝামেলা করছিলি তাই না? না তো, সে উল্টা আমার সাথে একবারই ঝামেলা করেছে। আমি জানি তুই এসব করেছিস, আর এখন তোকে মরতে হবে। না ভাই, না প্লিজ, আমাকে মারবেন না ভাই, প্লিজ। তোকে তো আজ মরতেই হবে, আর এটাই তোর ভাগ্যের লেখা। এটা বলেই তার কোমরে থাকা বন্দুকটা বের করে আমার মাথায় ঠেকালো। যে ট্রিগারটা চাপ দিবে অমনি আকাশে 2টা হেলিকপ্টার দেখা গেল, যেটা থেকে গুলি চালানো হচ্ছে। গুলিগুলো আর কেউ করছে না, করছে হলো গিয়ে দেশের টপ 2 গুলিবিদ মেঘ ও রাইসা। তারা সবাইকে ভয় দেখানোর জন্যই গুলি করছে। ভয় সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে। লিডারেরও হাত কাঁপছে। সে আমাকে গুলি করা বাদ দিয়ে চলে গেল তার গাড়িতে। আমি গিয়ে চলে গেলাম সবার থেকে আড়ালে। কিছুক্ষণ পর হেলিকপ্টার 2টা ল্যান্ড করছে।
সাথে আরো 20টি গাড়ি ভার্সিটি ঢুকছে। সবাই তো একের পর এক অবাক হচ্ছে, কি হচ্ছে কেউ তা বুঝতেছে না। ভার্সিটির সকল শিক্ষকরা যার যার ক্লাসে নিয়ে গেল, আর তারা সবাই জানালা দিয়ে দেখছে। গোলাগুলিও বন্ধ। তখন গ্যাংস্টার জোকার কিং এর সকলে গাড়ি থেকে বের হলো, সাথে তাদের লিডারও, এবং বের হয়ে বলতে লাগলো, ওই কে রে? কার এত বড় সাহস যে আমার উপর গুলি চালাস? সাহস থাকলে বের হ। এরপর 20টি গাড়ির মধ্যে সবগুলো গাড়ির দরজা খুলে গেল এবং এক এক করে মোট 70 জন লোক বের হলো। তার মাঝে 2 জন এসে আরেকটা গাড়ির দরজা খুলে দিল। সেখানে থেকে কালো সাদা কোট পরিহিত একজন বেরিয়ে আসলো। তার পরনে ছিল সাদা শার্ট, সাদা প্যান্ট, সাদা কোট ও সাদা শু, আর মুখে ছিল একরা সাদা মুখোশ। দেখে মনে হচ্ছে যেন একজন হোয়াইট ম্যান গাড়ি থেকে বের হচ্ছে। এদের দেখে পুরো ভার্সিটির সকলে আরো বেশি ভয় কাঁপতে লাগলো। আর গ্যাংস্টার জোকার কিং দলের লিডার তো ভয় হিসু করে দিয়েছে এবং কাঁপি শুরু কণ্ঠে বলল, রায়হান ভাই, আপনি? এটা বলেই ও রায়হানের পা ধরলো লিডার আর বলতে লাগলো, ভাই আমাকে মাফ করে দেন ভাই। পা ছাড়। না ভাই, পা ছাড়বো না। তোর মতন বিশ্বাসঘাতককে মাফ করে দেওয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় ভুল। লিডার তখন তার পায়ের সাথে আটকানো একটা ছুরি দিয়ে রায়হানকে যেই আঘাত করতে যাবে, অমনি রায়হান লিডারের মাথায় এক এক করে মোট 4টা গুলি করে, যার ফলে লিডার ওখানেই মারা যায়। আর লিডারের সাথে যারা এসেছিল তারা ভয় চুপসে যায়। ভার্সিটির সকলে তো ভয় কোনো কথাই বলছে না। এরপর রায়হান তার হাতে একটা হ্যান্ড মাইক নিয়ে বলে, আমি হলাম হোয়াইট গ্যাংস্টার আর এর লিডার রায়হান। আর আপনাদের কোনো ভয় নেই। আমি যতদিন বেঁচে আছি ততদিনও আপনাদের কোনো ভয় নেই। আর কোনো গ্যাং এসেও ভার্সিটি কেন, কোনো ভার্সিটিতে তাদের রাজত্ব চলবে না। আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন। এটা বলে রায়হান এবং তাদের দল বদলের সবাই চলে গেল ভার্সিটির বাইরে। এখন পুরো ভার্সিটি ফাঁকা, শুধু শিক্ষক এবং ছাত্রছাত্রী ভার্সিটিতে আছে। আমি গিয়ে জামিনুর কাছে গেলাম। আমাকে দেখে জামিনুর বলতে লাগলো, দোস্ত, তোর কিছু হয়নি তো? আমি তো ভেবেছিলাম তোকে হয়তো আর দেখতে পাবো না, কিন্তু আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে তোকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। দোস্ত, তুই এতক্ষণ কই ছিলি রে দোস্ত? প্রচন্ড হিসু চেপেছিল, তাই হিসু করতে গিয়েছিলাম। ও আচ্ছা, তো চল এখন বাসায় চলে যাই, আজকেও কাজ হবে না। আচ্ছা চল। এই বলে আমি আর জামিনুর গেট দিয়ে বের হতে যাব, এমন সময় দেখি সোনালিকা, কিয়া এবং তাদের বান্ধবীরা মিলে কি যেন নিয়ে কথা বলছে। আমরা তাদের কাছে যাওয়ার পর শুনতে পেলাম, আজ তোরা হোয়াইট গ্যাংস্টারের লিডার রায়হানকে দেখেছিস? দেখতেছি তো, সেই হ্যান্ডসাম। শুধু হ্যান্ডসাম, স্টাইলিশ, ও যাকে একবার দেখলে হাজার মেয়ে ক্রাশ খাবে, এমনকি আমিও ক্রাশ খেয়ে গেলাম। কি ক্রাশ খেয়েছিস মানে? আমি তোর আগে ক্রাশ খেয়েছি। ওই তোরা চুপ করবি? তোরা তো ক্রাশ খেয়েছিস, আর আমি তো পুরো ভালোবেসে ফেলেছি তাকে। কি বলছিস কি তুই? তুই ভালোবেসে ফেলছিস? তুই কি বোঝাতে চাচ্ছিস? আমি ভালোবাসতে জানি না? আমার মনে কি ভালোবাসা জাগে না? না মানে আমি এটা বলতে চাইনি। তাহলে কি বোঝাতে চাচ্ছিস তুই? আরে সোনালিকা, তুই ওর কথা বাদ দে তো। তুই বল কবে দিবি? তোকে আবার ট্রিট দিতে যাবো কোন দুঃখে? ও মা, বাবু দেখি কিছু বুঝে না। তোমার মনে ভালোবাসা জেগে আছে, কিন্তু তুমি ট্রিট দিবা না, তা কি কখনো হয়? তাড়াতাড়ি বল, ট্রিট কখন দিবি? আচ্ছা কালকে দিবনি, রাক্ষসী কোথাকার। রাক্ষসী বলেছে, আমি বলছি কালকে নেব। এই বলে তারা হাসাহাসি করতে লাগলো। আমি আর জামিনুর কিছু দূর যাওয়ার পর আমি জামিনকে বললাম, দোস্ত, তোর গার্লফ্রেন্ড দেখি অন্য কারোর উপর ক্রাশ খায়। কার উপরে কাজ খাইছে? মাত্রই তো বললেন, তুই শুনিসনি? না শুনিনি তো। কার উপরে কাজ খাইছে রে? হোয়াইট গ্যাংস্টারের লিডার রায়হানের উপর। কি? কি না, জি। দোস্ত, আমি যে কে ভালোবাসি সেটা কি কে কখনো বুঝবে না? তুই কি কখনো বলেছিস কে কে যে আমি তোমাকে ভালোবাসি? না, না তো কখনো বলা হয়নি। আসলে সাহস হয়ে ওঠেনি। তার সামনে যাওয়ার পরে বুকটা কেমন ধুকবুক ধুকবুক করে। খুব ভালোবাসিস কে কে? হয়তো নিজের চাইতেও বেশি ভালোবাসি তাকে। আচ্ছা চলো তাহলে। কই যাবি? তুই গেলেই দেখতে পাবি। এরপর আমি জামিনের এক প্রকার জোর করে নিয়ে আসলাম কিয়া, রিয়া ও সোনালিকার কাছে।
ওখানে যেতেই রিয়া বলে উঠলো, এই দেখ দেখ এখানে কে এসেছে, খ্যাত আর তার বন্ধু। রিয়া বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কি বাড়াবাড়ি হচ্ছে? যা সত্যি তাই তো বললাম। আমিনুর বাদ দে তো। আর কেয়া, তোমার সাথে কিছু কথা ছিল, একটু এদিকে আসবে? কি কথা? যা বলার তুই এখানেই বল। দরকারটা আমার থেকেও বেশি জামিনুরের। জামিনুর, তুমি কি আমাকে কিছু বলতে চাও? এই, তুই হেয়ালি না করে বলতো। জামিনুর বলে দে তো। এখন যদি না বলিস তাহলে কিন্তু পরে তোকে পস্তাতে হবে। এরপর জামিনুর কেয়ার সামনে হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে কেয়ার সামনে ধরলো আর বলতে লাগলো, জানি না ভালোবাসি কি করে বলতে হয়, কিন্তু ভালোবাসি তোমাকে, এটাই জানি। ভালোবাসি আজ থেকে নয়, গত 6 মাস ধরে, কিন্তু তোমাকে বলে ওঠার সাহস হয়নি আমার। আজ বলে দিলাম কেয়া, ভালোবাসি তোমায়। আই লাভ ইউ, আই লাভ ইউ, ইউ অ্যান্ড রিয়েলি লাভ ইউ। ডু ইউ লাভ মি? কেয়া কোনো কথা না বলে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলো এবং তার সামনে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করলো। কি হলো, নিশ্চুপ কেন বলো? ডু ইউ লাভ মি? জামিনুর, দেখেছিস না কে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে? এর মানে কি তুই বুঝিস না? জামিনুর বুঝতে পারলো কেয়া হয়েছে তাকে রিজেক্ট করে দিয়েছে, তাই দাঁড়িয়ে পড়লো এবং চোখ দিয়ে অশ্রু বের হতে লাগলো। আর জামিনুর আমাকে বলল, শুভ, চল আমরা এখান থেকে চলে যাই। আমি আগে থেকে জানতাম কেয়া কখনো আমাকে ভালোবাসবে না, আর আমি আজ তার প্রমাণও পেলাম। এটা বলে জামিনুর চলে আসতে যাবে, ঠিক তখনই কেয়া এসে সবাইকে অবাক করে দিয়ে জামিনুরকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আই লাভ ইউ জুনা, আই লাভ রিয়েলি লাভ ইউ। জামিনুর তো কেয়ার মুখে টোনার নাম শুনে অবাকের শেষ পর্যায়ে চলে গেছে। টোনা নামটা তুমি কই থেকে পাইছো? কেন? না এমনি। এমনি, তাই না? না মানে হলো গিয়ে। আচ্ছা আমি বলি। কি বলবা? এমন কিছু না, ভালোবাসার রাজকন্যা, এটা আমার আইডি। রায়হান ভাই, তুই আমার ধর, আমার কেমন জানি মাথাটা ঘুরছে। কেন রে, তোর আবার মাথা ঘুরছে কেন? আমার ভালোবাসার মানুষটি আমাকে এতদিন ধরে ভালোবাসি বলে আসছে, আর আমি তা জানতেও পারলাম না। কত বড় পোড়া কপাল আমার। কেয়া তো জামিনুরের এর কাহিনী দেখে মিটমিট হাসছে। কেয়ার কাহিনী দেখে তো সবাই পুরাই অবাক। সে যে তলে তলে এত কিছু করে বেড়াচ্ছে তা কেউই টের পায়নি। তখন রিয়া কেয়াকে বলল, কি রে কিয়া, তুই তো দেখি খুব খুব শিয়ানা। সামনা সানিতে ভাজা মাছটা উল্টে খেতে জানোস না, আর তলে তলে গিয়ে ট্রাক চালাস। কি করবো বলো, প্রথম দেখাতে ওকে আমি ভালোবেসে ফেলছি। তাই তো আমি ওর ফেসবুক আইডি নিয়ে আমার ফেক আইডি দিয়ে ওকে বারবার আই লাভ ইউ বলছি, কিন্তু ও রিজেক্ট করে দিছে। হইছে, তোরা থাম এখন। তো আজকে আমাদের ট্রিট দিবে, সাথে জামিনুর তো আছে। আচ্ছা চল, কি আর করার। ওদের ট্রিটের কথা শুনে আমি ওখান থেকে চলে আসতে যাব, ঠিক তখনই জামিনুর আমাকে বলল, কি রে ভাই, তুই কই যাচ্ছিস? বাসে একটু কাজ আছে, কাজটা করতে যাব। কাজ পরে করা যাবে, এখন তুই আমার সাথে রেস্টুরেন্টে চল। এই ক্ষেত্রে কেটে নেওয়ার কি দরকার নেই? শরীর থেকে কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই বমি করে দেব। সোনালিকা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে থাম, আমার জন্য তো দেখি ঝগড়া করবি নাকি? এর থেকে ভালো হবে তোর রেস্টুরেন্টে যা, আমি বাসায়। ও যখন এত না করছে তখন ওকে নেওয়ার কোনো দরকার নেই। এই থেকে বরং আমরা যাই, মজা করতে পারবো। এই খ্যাতকে হয়তো রেস্টুরেন্ট দেখা পাবো না। আমি ওদের কথা শুনে একটু মুস্কি হাসি দিলাম আর বলতে লাগলাম, দোস্ত তোরা যা, আমার দেরি হয়ে যাচ্ছে। এটা বলেই আমি ওখান থেকে চলে আসলাম। আর সোনালিকা এবং ওরা গেল রেস্টুরেন্টে। আমিও খাবার জন্য আমার নিজের রেস্টুরেন্টে গেলাম। এটা বর্তমান শহরের 1 নম্বরে আছে। আমি ওখানে গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ওখানে সোনালিকা, জামিনুর, কেয়া এবং রেয়া ছিল। আমি গিয়ে আড়ালে যাতে তাদের কথা এবং তাদেরকে দেখতে পারি। তখন একজন ওয়েটার এসে আমাকে বলতে লাগলো, তুমি কেমন আছো? আর তোমার নাম রোহি, তাই না? হ্যাঁ স্যার, আমি রোহি। তো কাজ কেমন চলছে? বেতন ঠিক মতো পাও তো? হ্যাঁ স্যার। তো বলো না কি খাবো? কি রে সোনালিকা, তুই খাচ্ছিস না কেন? আর বারবার ওই টেবিলটার দিকে তাকাচ্ছিস কেন? ওই ছেলেটার দিকে তাকিয়ে দেখ তো, ওকে রায়হানের মতো দেখাচ্ছে না? কোন রায়হান? ওই ছেলেটা? হ্যাঁ ঠিক বলেছিস, খ্যাপটাই। ও এখানে আসতে যাবে কেন? ওর কি বাপের সাধ্য আছে এই হোটেলে আসার? কত দামি একটা হোটেল দেখছিস। ঠিক বলেছিস, ও তো আসতে যাবে না। আমার হয়তো মনের ভুল। ওই খ্যাতটা
ওটার কথা বাদ দিয়ে এখন তুই একটু খাবার খা তো। এরপর সোনালিকা আর বাকি সবাই খাবার খেতে লাগলো। খাবার শেষ করে যে যার মতো বাসায় যাবার পালা। কিয়া, রিয়া ও জামিনুর বাসায় একদিকে, তাই তারা একসাথে যাবে বলেও সিদ্ধান্ত নিল। আর সোনালিকার বাসা অন্যদিকে, তাই সোনালিকা আলাদা যাবে। তারা তিনজন চলে গেল তাদের বাসায়। যেতে লাগলো আর সোনালিকা একা একা যাচ্ছে, তাই আমি তার পিছু নিলাম, কারণ আমার মনে হচ্ছিল আজ সোনালিকা আর কোনো বিপদ হবে। কিছু দূর যাওয়ার পর কয়েকজন লোক সোনালিকাকে ঘিরে ধরলো। এই আপনারা কারা, আর এইভাবে আমাকে ঘিরে ধরেছেন কেন? তখন পাশে একটা গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসলো, যাকে দেখে হয়তো সোনালিকা কিছুটা ভয় পেয়েছে। ওকে দেখে সোনালিকা তুতলাতে তুতলাতে বলল, রবিন, তুমি? হ্যাঁ আমি, আর আজকে জেল থেকে ছাড়া পেয়েছি। এখানে কেন? তোকে এখন ধর্ষণ করব আর আমার জ্বালানি মেটাবো। আমি কিন্তু এখন চিৎকার করব। কর দেখি কেমন করতে পারিস। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ওই তোরা দেখছিস কি, ওকে ধর। এই বলে লোকগুলো সোনালিকাকে জোর করে গাড়িতে ওঠাতে যাবে, ঠিক তখন আমি ওইখানে গিয়ে বলতে লাগলাম, এইসব ভাইয়ারা কি করছেন কি? তোর এখানে কোনো কাজ নেই, তুই এখন থেকে যা। কেন ভাই, আমি এখানে থাকলে সমস্যাটা কি? ওই তোর ওই হালারে ধর, ও যেন বাঁচতে না পারে। এটা শুনে ওরা এক এক করে আমাকে মারতে আসলো, আর আমি ধুমধাম করে মারতে থাকলাম। প্রায় 10 মিনিট সবাইকে ধুমসে ধোলাই করছি। এক একজন রাস্তায় এক এক জায়গায় পড়ে আছে। এরপর রবিন আসলো আমাকে মারার জন্য। আমি একটা ছুরি নিয়ে রবিনের গলায় দিলাম এক টান, ও ওখানেই পড়ে গেল আর ছটফট করতে করতে মারা গেল। এরপর আমি রবিনকে উদ্দেশ্য করে বললাম, তুই সোনালিকাকে কি করবি? ধর্ষণ করবি তাই না? তুই আমার ভালোবাসার মানুষটিকে ধর্ষণ করবি তাই তো? ওকে দেখ তোর আজ কি হাল করি আমি। এটা বলে সোনালিকাকে চোখ বন্ধ করতে বলে আমি সেই ছুরিটা নিয়ে বুকে লিখে দিলাম ধর্ষক, আর তার জনাঙ্গটা কেটে দিলাম। তখন সোনালিকা এসে সোজা আমাকে জড়িয়ে ধরলো। তখন যে কি ফিলিংস হচ্ছিল তা আমি বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর সোনালিকা আমার বুক থেকে মাথাটা উঠে বলতে লাগলো, কে তুমি? কি আর হব, আমি তো রায়হান। জানি তুমি রায়হান, কিন্তু তোমার আসল পরিচয়টা কি? এটাই আমার আসল পরিচয়। তো তুমি কি আমাকে ভালোবাসো? আর তোমার জন্য এখানে আসা। মানে? কিছু না। এত হেয়ালি না করে বলো তো তুমি কে, আর নাকি আর কি তোমার আসল পরিচয়? আমি হলাম গিয়ে রায়হান, ছিলাম রাজশাহী, আর এখন থাকি ঢাকা। তাহলে তুমি কবে থেকে আমাকে ভালোবাসো? তুমি যখন রাজশাহীতে বেড়াতে গিয়েছিলে একটা বিয়ের অনুষ্ঠানে, সেই দিন তোমাকে আমি প্রথম দেখতে ভালোবেসে ফেলি। এর জন্যই আমি ঢাকা আসি। রাজশাহীতে তোমার বাবা কি কাজ করে? বাবা একজন বিজনেসম্যান। রায়হান গ্রুপ অফ কোম্পানির নাম কখনো শুনেছেন আপনি? এই রায়হান গ্রুপ অফ কোম্পানি হলো আমার বাবার। কি তুমি এত বড় লোক? না, আমার বাবা বড় লোক, আমি না। যেটা তোমার বাবার সেটা তো তোমারই, তাই না? না, সেগুলো কিছুই আমার না। কেন? আজ শুধু এইটুকু জেনে রাখো, আমি বেঁচে থাকতে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। যে আসবে তাকে আমি এই রবিনের মতো খালাস করে দেব। খুব ভালোবাসি যে তোমায়, এত ভালোবাসো আমায়? হয়তো নিজের থেকেও বেশি। তাহলে প্রপোজ করছো না কেন আমাকে? কি সত্যি আমি প্রপোজ করি, তুমি আমাকে গ্রহণ করবে? করবো না কেন, অবশ্যই করবো। কালকে পুরো ভার্সিটির সামনে আমি তোমাকে প্রপোজ করব। আচ্ছা দেখা যাবে। এরপর আমি সোনালিকা তার বাসায় দিয়ে আসলাম। আজ আমি খুব খুশি, কারণ আমার 2টা মিশন কমপ্লিট হয়েছে। এক হলো সোনালিকাকে নিজের করে পেয়েছি, আর 2 নম্বরটা না হয় পরেই জানাবেন। পরদিন সকালে আমি আমার আসল গেটআপে ভার্সিটিতে গেলাম, মানে কোট প্যান্ট পরে, চুলগুলো ছিল স্পাইক করা, দেখতে পুরো হ্যান্ডসাম। যে কোনো মেয়ের পছন্দ, প্রথম দেখাতেই ক্রাশ খাবে। নিজের প্রশংসা আর কত করব, আর নাইবা করলাম। আমি বাইক নিয়ে সোজা ভার্সিটিতে ঢুকে গেলাম, আর এই দিক ওদিক তাকিয়ে দেখলাম সব মেয়েরা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি তাদের দিকে চোখ না দিয়ে চলে গেলাম সোনালিকা, কিয়া ও রিয়ার ওখানে। ওখানে গিয়ে একটা গাছের নিচে বাইকটা পার্ক করে তাদের সামনে গেলাম। রিয়া, কিয়া ও সোনালিকা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে যেন তারা আমাকে গিলে খাবে এখন। কে তুমি? আগে তো এই ভার্সিটিতে কখনো দেখিনি। তো
তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও যেন দেখছি তোমাকে, কিন্তু কই দেখছি? সোনালিকা বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর বলল, রায়হান তুমি? এটা খ্যাত রায়হান। তুমি এত স্টাইলিশ কি করে হলে? ও তাই, তো তুমি কাকে ভালোবাসো? এরপর আমি হাঁটু গেড়ে সোনালিকার সামনে বসে হাত থেকে একটা ডায়মন্ডের নেকলেস বের করে সোনালিকার সামনে ধরে বললাম, ভালোবাসি তোমায়, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমায়। ভালোবাসি না আমি তোমার বাহিরের সৌন্দর্যকে, ভালোবাসি তোমার ওই চোখ দুটোকে, যেটা দেখে আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। আমি তোমার ওই চোখ দুটিকে দেখে কাটিয়ে দিতে চাই আমার এই জীবন, ভালোবাসতে চাই আমার হৃদয় গভীর থেকে। সোনালিকা, তুমি কি দিবে সেই সুযোগ? আমায় কি ভালোবাসবে? খুব খুব ভালোবাসবো তোমায়। এইটা বলে আমাকে উঠিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, এমন ভাবে ধরলো যেন তাকে ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। প্রায় 10 মিনিট পর সোনালিকাকে ছেড়ে দিলাম। এরপর আমি তার গোলাপময় ঠোঁটের মাঝে আমার ঠোঁটটা ডুবিয়ে দিলাম। আমি সোনালিকার ঠোঁট দুটি সমানে চুষছি, সোনালিকাও আমাকে বাধা দিচ্ছে না। আমি তার নেশায় পুরো পাগল হয়ে গেছি। ঠিক তখনই কেয়া বলে উঠলো, সোনালিকা, এটা কি করছিস তুই? এটা একটা পাবলিক প্লেস। কেয়ার কথা শুনে আমাদের দুজনেরই হুঁশ ফিরল। আমার একে অপরকে ছেড়ে দিলাম, দুইজনে লজ্জায় কিছু বলতে পারলাম না। আমি আশেপাশে তাকিয়ে দেখি সব জায়গায় ক্যাম্পাসে সবাই আমার দিকে তাকিয়ে আছে। রিয়া তো হা হয়ে দেখছে। আমি সব লজ্জা শরম দূর করে রেখে বললাম, রিয়া, আপনি মুখটা একটু বন্ধ করেন, তা না হলে আপনার মুখে মশা মাছি, এমনকি একটা হাতিও অনায়াসে ঢুকে যাবে। রিয়া তার মুখটা বন্ধ করে একবার আমার দিকে একবার সোনালিকার দিকে তাকাচ্ছে। এটা দেখে সোনালিকা বলছে, এটা কি করছিস তুই? কি আর করবো, আমি আমার ফ্রেন্ডকে দেখছি, যে কিনা কোনো ছেলেকে সহ্য করতে পারতো না, আর সে একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে, সাথে লিপ কিস, তাও পাবলিক প্লেসে। কি করে সম্ভব এটা? প্রেমে পড়লে সবই সম্ভব, তা আমি আজ হারে হারে টের পেলাম। আমি তো দেখতেই পাচ্ছি। তো এখন ট্রিট দে। ওকে চল তাহলে রেস্টুরেন্টে। চল, কি আপনিও চল। না আমি যাব না। কেন, তোর আবার কি হলো? আসলে আজ আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু ও এখনো আসেনি। দেখ চলে আসবে। আমার মন বলতেছে তার কিছু একটা হইছে। আরে বাবা, কি এত দেখি একদিনে জামিনুরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি তো শুধু হাবুডুবু খাচ্ছি, তুই তো মিষ্টিও খেয়ে নিলি। কেয়ার কথা শুনে সোনালিকা কিছুটা লজ্জা পেল, আর কিছু বলল না। কিছুক্ষণ পর একটা গাড়ি আসলো, আর গাড়িটা হলো জামিনুরের। ওই তো তোর আশিক চলে এসেছে। আমার আশিক মানে? তোর আশিক মানে তুই বুঝিস না? না বুঝি না, মানে জামিনুর চলে এসেছে। কই কই? ওই তো এদিকে আসছে। কিছুক্ষণ পর জামিনুর আমাদের কাছে আসলো, যাকে দেখে মনে হচ্ছিল সে কোনো কারণে খুব ভয়ে আছে। তার চোখে মুখে আমি ভয়ের আভাস দেখতে পেলাম, কিন্তু কি কারণে আমি তা বুঝতে পারলাম না। তাই আমি জামিনুরকে জিজ্ঞেস করলাম, কিরে, কি হয়েছে তোর? চোখে মুখে এমন ভয়ের আভাস কেন? কই না তো। না হলে ভালো, চল তাহলে। কই যাবি? রেস্টুরেন্টে যাবো আমি। সোনালিকাকে প্রপোজ করেছি তো, আর সেও অ্যাকসেপ্ট করেছে। সেই খুশিতে ভাবছিলাম তোদের ট্রিট দিই, যদি তুই ট্রিট গ্রহণ করিস। ওকে চল তাহলে। আমাদের নাচ ঘুরতে যাওয়ার কথা ছিল। ও কে, আমার মনে ছিল না তো। আমার এখন খুব সন্দেহ হলো জামিনুরকে নিয়ে। সে এমন বিহেভ করছে কেন? তার তো এরকম করার কথা না, সে তো সব সময় হাসি খুশি থাকতে, তো এখন এমন কেন করছে? এই প্রশ্নের উত্তর কেবলমাত্র জামিনুরই আমাকে দিতে পারবে। জামিনুর, একটু এদিকে আয় তো। কে 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 কেন? তুই আজ এভাবে তুই কথা বলছিস কেন? কই না তো। আচ্ছা তুই একটু সাইডে চল, তোর সাথে কিছু কথা আছে আমার। এই বলে আমি জামিনুরকে একরকম জোর করে ভার্সিটির পিছন দিকটা নিয়ে গেলাম। ওইখানে সচরাচর কোনো লোক আসে না, তাই আমি একটা জিনিস বারবার খেয়াল করছি, জামিনুর প্যান্টের পকেটে হাত আছে, হাত সরানোর কোনো নামই গন্ধ নেই। আমি জামিনুরকে নিয়ে ভার্সিটির পিছন দিকটা যাওয়ার পর জামিনুর হাত ধরে দিলাম একটা টান দেওয়ার সাথে সাথে হাতটা পকেট থেকে বেরিয়ে হয়ে গেল। হাত বের করার পর তার পকেট থেকে যা বের হলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ জামিনুরের পকেট থেকে একটা হ্যান্ড পিস্তল বের হলো। আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। কি রে জামিনুর,
তোর কাছে পিস্তল কেন? এমনি এমনি। কি হয়েছে তা সত্যি করে আমাকে বল। তখন জামিনুর দৌড়ে আমার পায়ে এসে ঝাপটে ধরলো আর বলতে লাগলো, ভাই আমাকে মাফ করে দে ভাই, আমি এমনটা করতে চাইনি ভাই, আমাকে মাফ করে দে প্লিজ ভাই। জামিনুরের কাহিনীগুলো তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। জামিনুর এমনটা কেন করছে আমার কিছুই মাথায় আসছে না। প্রথমে তার কাছে বন্দুক ছিল আর এখন সে আমার পা ধরে মাপ চাইছে, কাহিনীটা কি? জামিনুর, তুই এমন করছিস কেন? আমাকে খুলে বলতো। আর তুই আমার পা ধরছিস কেন? আগে বল তুই আমাকে মাফ করে দিছিস কিনা, এরপর তোকে সব বলছি। আচ্ছা, তোকে মাফ করলাম, এখন কি হয়েছে তা আমাকে বল। এরপর জামিনুর উঠে আমাকে যা বললো তা শুনে আমার মাথা প্রচন্ড রাগ উঠে গেল। মনে হচ্ছিল ওখানেই মেরে ফেলে, কিন্তু রাগ কন্ট্রোল করলাম, কারণ যাই হোক ও আমার বন্ধু। আমি তো ওকে মারতে এসেছিলাম। কি? তুই আমাকে মারতে এসেছিস মানে? জামিনুর এমন কিছু বলল যা শুনে আমি বুঝতে পারলাম যে জামিনুর আমাকে কেন মারতে এসেছিল। জামিনুর কি বলছে তাকে আপনারা শুনতে চান? আচ্ছা শুনুন তাহলে। জামিনুর বলল, দোস্ত, কালকে যখন আমরা বাসায় ফিরলাম তখন বাসায় গিয়ে দেখলাম কয়েকজন লোক আমাদের বাড়িতে এসেছে, শুটবুট পরা। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কোনো গ্যাংস্টারের লোক। তাদের সবার হাতেই পিস্তল ছিল, এমনকি তারা আমার আব্বুকে বেঁধে রেখেছিল, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল। তখন আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই যে আপনারা কারা আর এইখানে কি করছেন? আমার বাবা মাকে আপনারা ভিতরে রাখছেন কেন? তখন তাদের গ্যাং লিডার বলল, আমরা যে খুশি সেই হই না কেন, তোরে সেটা দেখার বিষয় না। তোর একটা কাজ করতে হবে, তাহলে তোর বাবা মাকে আমরা ছেড়ে দিব। তুই যদি কাজটা না করতে পারিস তাহলে তোর বাবা মাকে খালাস করে দিব। লোকগুলোর কথা শুনে তো আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি। তাই আমি তাদেরকে বললাম, কি কাজ আমাকে বলুন, আমি আপনাদের সব কাজ করে দিব, তবুও আপনারা আমার বাবা মাকে কিছু করিয়েন না। তা শুনে সেই গ্যাংয়ের লিডার বলল, কাজটা কিন্তু এত সহজ না, বলছিস তো? তখন আমি উত্তরে বলছিলাম, আমি আমার বাবা মার জন্য সকল কঠিন কাজও করতে পারবো, তোমরা আমার বাবা মাকে কিছু করো না, আমি তোমাদের সব কাজ করে দিব। তখন ওই গ্যাংয়ের লিডার বলল, তোকে তোর বন্ধু রায়হানকে খুন করতে হবে। লিডারের এই কথা শুনে আমি কিছুক্ষণ নিশ্চুপ ছিলাম। তখন লিডার আবার বলল, কি হলো, পারবি না তো? আমি জানতাম তুই পারবি না, কি আর করার, তোর বন্ধুর জন্য আজ তোর বাবা মার মারা যাবে। বন্ধুত্ব হয়েছে আজ 3 দিন, আর বাবা মা ছিল সারা জীবন। এখন তুই বল কি করবি? এইটা বলে ঠিক আছে ট্র্যাগারের মধ্যে চাপ দিবে এমন ভাব। আমি ভয় পেয়ে বললাম, আমি পারবো, আমি রায়হানকে মারতে পারবো, আমি মেরে ফেলবো রায়হানকে, তবুও আপনারা আমার বাবা মাকে কিছু করিয়েন না। তখন সেই লোকটি আমার হাতে একটি পিস্তল দিয়ে বলল, কালকের মধ্যেই আমি যেন তোকে মেরে ফেলি। প্রথমে তো ভাবছিলাম আমি আত্মহত্যা করব, কিন্তু তারা সেখানে আমাকে শাস্তি দিল না, তাই বাধ্য হয়ে এখন আমি তোকে মারতে এসেছি। কিন্তু দোস্ত, পারলাম না আমি তোকে মারতে, আর পারলাম না আমার বাবা মাকে বাঁচাতে। আমি কি করব এটা তুই বলে দে। এটা বলেই হো হো করে কান্না করে দিল জামিনুর। আমার প্রথমে প্রচন্ড রাগ উঠেছিল এইটা শুনে যে ও আমাকে মারতে এসেছে, কিন্তু ওর কথাগুলো শুনে আমার মাথা ঠান্ডা হয়ে গেল। আসলেই তো সে তার বাবা মাকে বাঁচাতে চেয়েছে, এখানে তো তার কোনো দোষ নেই। তখনই জোরে একটা গুলির শব্দ পেলাম। আমি সামনের দিকে তাকিয়ে দেখি জামিনুর বুক থেকে গড় গড় করে রক্ত বের করছে। আমি জামিনের কাছে থাকা বন্দুকটা হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম কে গুলি চালিয়েছে, কিন্তু আমি আশেপাশে কাউকেই দেখলাম না। হঠাৎ করে সোনালিকার চিৎকার আমার কানে ভেসে আসলো। সোনালিকার চিৎকার শুনে ভার্সিটির পিছনে দিকটা পুরো ছাত্রছাত্রীতে ভরে গেল। কোথা থেকে এত লোক চলে আসলো আমি বুঝতে পারলাম না। সবাই এসে দেখলো জামিনুর মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং তার সামনে আমি গুলি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ করে পুলিশের গাড়ি আসার শব্দ পেলাম। এত অল্প সময়ের মধ্যে পুলিশের গাড়ি আবার কে খবর দিল আমি কিছুই বুঝতে পারছি না। তখন সোনালিকা আমার সামনে এসে আমার 2 গালে ঠাস ঠাস করে 3টি থাপ্পড় দিল আর বলতে লাগলো, ছি রায়হান, ছি, তুই এতটা খারাপ আমি তো আগে ভাবতে পারিনি। যে নিজের ভাইয়ের মতো বন্ধুর বুকে গুলি করতে পারে তার মতো খারাপ ছেলে হয়তো পৃথিবীতে আর নেই। আমি জামিনুরকে গুলি করিনি। আমার কথা শোনার পর সোনালিকা আমাকে আরো 2টা ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, চুপ করো মিথ্যাবাদী, আমি নিজের চোখে দেখেছি। মিথ্যাবাদী কথাটা শোনার পর আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। তাই আমি ঠাস করে একটা থাপ্পড় সোনালিকার গালে বসিয়ে দিলাম, যার ফলে সোনালিকা মাটিতে পড়ে গেল। আমি লক্ষ্য করে দেখলাম সোনালিকার ঠোঁট কেটে গিয়েছে। এরপর আমি আমার ফোন বের করে মেঘকে কল করলাম। হ্যালো মেঘ, তুই তাড়াতাড়ি ভার্সিটি অ্যাম্বুলেন্স নিয়ে আয় তো, 10 মিনিটের বেশি, যাতে 1 সেকেন্ডও না হয়। এটা বলে আমি কলটা কেটে দিলাম।
জামিনুরকে এই কুত্তার বাচ্চা গুলি করেছে? তুই কাকে কুত্তার বাচ্চা বলিস? যে জামিনুরকে গুলি করেছে এবং আমার নিষ্পাপ মেয়েটাকে রক্তাক্ত করেছে, ওকে বলছি। ও পুলিশ অফিসারের মুখে গালি শোনার পর আমার মাথাটা প্রচুর গরম হয়ে গেল। তাই আমি আমার হাতে বন্দুকটা দিয়ে পুলিশ অফিসারের পায়ে দুইটা ধরে গুলি করলাম আর বলতে লাগলাম, মেঘ, এই মাদার চোরটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিই। শালা খুব বেশি কথা বলতেছে এখানে। ও মা গো, আমাকে গুলি করেছে গো। এই চুপ, একদম চুপ, চিৎকার করবি না। মেঘ, তুই ওনাকে হাসপাতালে পাঠিয়ে দিত। আমার ওকে সহ্য হচ্ছে না। ওকে ভাই। আর ভাই আমি মাথাটা ঠান্ডা করেন ভাই। মাথা কি করে ঠান্ডা করবো? আমার বেস্ট ফ্রেন্ড যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। খুব তাড়াতাড়ি বের কে গুলি করেছে। ওকে ভাই, দেখতেছি। এরপর মেঘ ভার্সিটির সবাইকে একসাথে করে। তখন আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, কি ভাবছিস কি তুই তুই আমার ভাইকে মেরে ফেলবি আর আমি তোকে ছেড়ে দেব? না, তা কখনো হয় না। আমি এখন এক দিলে দুই পাখি মারলাম। এক, তোর ভালোবাসাকে তোর থেকে আলাদা করলাম, আর দুই, তোর বন্ধুকে খালাস করলাম। এইটা পড়তে পড়তে আরেকটা মেসেজ আসলো। সেখানে লেখা আছে, হোয়াইট গ্যাংস্টারের মাথায় যে একটু বুদ্ধি নেই তা আমার জানা ছিল না। আরে বোকা, আমি কি এখনো এইখানে দাঁড়িয়ে আছি নাকি? বোকাটা। তার মানে ও আমার সম্পর্কে সব তথ্য রাখে, কিন্তু রাখবে কি করে? আমি তো সব ছদ্মবেশ নিয়ে চলাফেরা করছি। আচ্ছা, এখনই তো মাথা ঘামানো যাবে না। আগে ওদের ছেড়ে দিই, তারপর বাসায় গিয়ে রিল্যাক্সে চিন্তা করা যাবে। ভাই সবাইকে একসাথে করেছি, এখন কি করব? ওদেরকে ছেড়ে দিই। কিন্তু কেন? আমি বলছি ছেড়ে দিতে, তুই ছেড়ে দে। আমার মুখে মুখে তর্ক করতে কি তোর খুব ভালো লাগে? সরি ভাই। এরপর মেঘ গিয়ে সবাইকে বাসায় চলে যেতে বলে। পুরো ভার্সিটিতে এখন শুধু আমি, মেঘ আর আমার দলের কয়েকজন আছে। মেঘ, মেঘ কল লাগে হাসপাতালে, ওখানে দেখ মিজানুর আর ওসির কি খবর। এরপর মেঘ সাইডে গিয়ে কথা বলে এসে আমাকে বলল, জামিনুর এখন সুস্থ আছে। ওসি সাহেবের পায়ে যে দুটা গুলি করেছেন সেখানে একটা তার পায়ের হাড়ে গেঁথে যায়, যার ফলে হাড়ে ফাটল ধরে, যার কারণে ওসি ওকে 4 মাস বেড রেস্ট থাকতে হবে। ও তো এখন, তোরা গিয়ে জামিনুরের বাড়িতে গিয়ে দেখ ওদের কি অবস্থা। ওকে ভাই, আমি দেখছি। আচ্ছা, তোরা এই দিকটা দেখ, আমি এখন একটু বাসায় যাই। আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে। কি ভাই, আপনার মাথা ব্যথা করতেছে? বেশি না, একটু এটা মাথায় সামান্য পানি দিলেই ঠিক হয়ে যাবে। ওকে ভাই। এরপর ওরাও চলে গেল জামিনুরের বাসায় এবং আমি চলে গেলাম আমার বাসায়। আমি বাসায় গিয়ে বেশি কিছুক্ষণ শাওয়ার নিলাম। এখন মাথা ব্যথাটা কিছুটা কমেছে। এরপর ড্রেস চেঞ্জ করে চলে আসলাম হসপিটালে। যতই হোক, হবু শ্বশুর মশাই পায়ে গুলি করেছে, যদি খবর না নেই তাহলে কি করে হয়? আষাঢ়ে জামিনুরের ভর্তি, তাকেও তো দেখা লাগবে। আমি হসপিটালে গিয়ে দেখলাম সোনালিকা বাইরে বসে বসে কান্না করছে। আমি তার কাছে যেতেই ঠাস ঠাস করে থাপ্পড় মারলো আর বলতে লাগলো, এই তোর সাহস তো কম না, তুই এখানে এসেছিস? তুই কি এখন আমার বাবাকে মারতে চাস? আমি আর কিছু বলতে না দিয়ে ঠাস করে আরো একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড়টা এত জোরে বলল যে আমার ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। এবার আমার মাথায় রাগ উঠে গেল। আমার শরীরের সমস্ত শক্তি ওকে দিয়ে থাপ্পড় মারলাম এবং বলতে লাগলাম, এই চুপ, একদম চুপ। আমার কথা শুনে না হয় তুই যা ইচ্ছে তাই করিস। তোকে ভালোবাসি বলে তুই কথায় কথায় আমাকে থাপ্পড় মারবি, তা কিন্তু হবে না। ভালোবাসা? তোর মুখে ভালোবাসা মানায় না। আরে তুই তো একটা খারাপ চরিত্রের মানুষ, যে কিনা নিজের বন্ধুর বুকে গুলি করতে একবারও দ্বিধাবোধ করলো না। এবার সোনালিকাকে আরেকটা থাপ্পড় মেরে বললাম, আগে তুই আমার কথা শোন, তারপর বিচার করবি। আমি যা করেছি তাকে ভুল করেছি। সোনালিকা এখন চুপ হয়ে গেছে, কোনো কথাই বলছে না। এরপর আমি বলতে শুরু করলাম, 4-5টা বাচ্চার মতো আমারও শৈশবটা ভালোই কাটছিল, কিন্তু এই ভালোটার বেশি দিন টিকলো না। আমি যখন ক্লাস 10-এ পড়ি, সেদিন আমাদের স্কুলটি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল। আমি কোনো দিকে না তাকিয়ে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে যা দেখলাম তা দেখার জন্য হয়তো কোনো সন্তানের সুস্থ থাকবে না, কারণ আমি দেখলাম আমার নিজের চাচা আমার মাকে খুন করছে। এটা দেখার পর আমার রাগ আমি কন্ট্রোল করতে পারলাম না, তাই আমি পাশে থাকা একটা ফল কাটার ছুরি দিয়ে চাচার পেটে ছুরিটা ঠুকিয়ে দিলাম। আমার চাচাকে খুন করে ফেললাম,
চাচার পেট এখন গড়গড় করে রক্ত বের হচ্ছে। ঠিক কেমন সময় বাবা আসলো। বাবা এসে আমাকে এই অবস্থায় দেখে সহ্য করতে পারলো না, উনি হার্ট অ্যাটাক করলেন। এরপর আমার বাবা আমাকে পুলিশে দিয়ে দেয়। তিনি মনে করেছিলেন আমার মা ও চাচাকে আমি খুন করেছি। আমি জেল থেকে ফিরে যখন বাড়িতে যাই তখন দেখতে পেলাম আমার বাবা নতুন বিয়ে করেছে এবং তিনি আমাকে দেখে আমার কাছে আসলেই না, বরং লাঠি দিয়ে আমাকে মেরে ঘর থেকে বের করে দিলেন আর বললেন আমাকে নাকি সে ছেলে হিসেবে মানে না। আমিও সেদিন আর কোনো কথা না বলে চলে গেলাম বাড়ি ছেড়ে। এবার গিয়ে যোগ দিলাম একটা গ্যাংয়ে। সেখান থেকে আমার জীবনটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। একটা সাধারণ পরিবারে জন্ম হয়ে গেল, ধীরে ধীরে গ্যাংস্টার। এরপর আমি একদিন এক বিয়ে বাড়িতে তোমাকে দেখি, সেদিনই তোমাকে ভালোবেসে ফেলি। পরে তোমার বিষয়ে জানতে পেরে বুঝতে পারলাম তুমি ঢাকায় থাকো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই আমি চলে আসলাম ঢাকা তোমার খোঁজে। আর এখানে এসে শুনলাম গ্যাংস্টার জোকার কিং এর রাজত্ব এই ঢাকা ভার্সিটিতে। আর গ্যাংস্টার জোকারকে আমার সাথে ছলনা করে এখানে চলে এসেছে, তাই ওকে মারতে হবে। এবং তোমাকে ভালোবাসি বলতে আমি ভর্তি হই এই ঢাকা ভার্সিটিতে এবং গ্যাংস্টার কিং এর লিডারকে আমি মেরে ফেলি। তার মানে তুমি হোয়াইট গ্যাংস্টার কিং এর লিডার? তার মানে তুমি জামিনুরকে ইচ্ছে করে খুন করতে চেয়েছো? না। তাহলে কে খুন করেছে? আর যখন জামিনুল আসলো তখন তাকে দেখে আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল। তাই আমি তাকে নিয়ে সাইডে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমি যা শুনলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ জামিনুল আজ আমাকে মারতে এসেছিল ভার্সিটিতে। তাহলে তো বুঝে গেলাম তুমি মেরেছো জামিনুরকে, কারণ জামিনুর এসেছিল তোমাকে মারতে, যেটা তুমি সন্দেহ করতে না পেরে তুমি ওকে গুলি করে দিলে। আর আমাকে দেখে জামিনুরকে বাঁচানোর মিথ্যা অভিনয় করলে, তাই তো? এত বেশি বুঝো কেন তুমি? ওখানে এরকম কিছুই হয়নি। তাহলে কি হয়েছিল? আমি যখন জামিনুলকে নিয়ে ভার্সিটির পেছনে দিকটায় গেলাম তখন জামিনুল আমাকে সব সত্যি কথা বলে দেয় এবং আমার পা ধরে ক্ষমা চায়। আমিও তাকে ক্ষমা করে দিই। আমি লক্ষ্য করে দেখলাম সে তার পকেটে হাত দিয়ে রেখেছে, তাই আমি তার পকেট থেকে হাত বের করতে গিয়ে দেখতে পেলাম তার পকেটে একটা পিস্তল। এরপর ওই পিস্তলটা আমি নিয়ে যাই। ঠিক সে সময় কেউ একজন এসে তাকে গুলি করে দেয়। একই সময় এসে চিৎকার করে উঠলে আর এসে আমাকে ফুল বুঝতে লাগলে। জামিনুরের বিষয়টা না হয় বুঝলাম, কিন্তু তুমি যে আমার বাবাকে গুলি করলে এটা? প্রথমত আমি একজন গ্যাংস্টার, কথা কম গুলি বেশি চলে। গত 4 বছরে কত যে খুন করেছি তা আমার মনে নেই। সেক্ষেত্রে তোমার বাবা তো আমার গলার হাত দিয়েছে, আমাকে অকথ্য ভাষায় গালি দিচ্ছিল। আমি তোমার বাবার পায়ে গুলি করি যেন সে চুপ থাকে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া তাকে আমি মারিনি। আর আমার কথা কি জানো? না বললে জানবো কি করে? I love you, সোনালিকা. I really, really love you. Do you love me? না, কখনোই না। আমি তোর মতো একটা গ্যাংস্টার ছেলেকে ভালোবাসতে পারবো না। তুই যদি গ্যাংস্টার গিরি ছেড়ে ভালো পথে চলে আসিস তাহলে আমি ভেবে দেখতে পারি। তুমি এইটা চাই, শুধু তো তাই? জি, আমি শুধু এটাই চাই। ওকে, জামিনুরকে যে গুলি করেছি শুধুমাত্র তাকে বের করি। এরপর থেকে আমি আর গ্যাংস্টারগিরি করব না। এবার খুশি তো? না। না কেন? কারণ আপনি আপনার বাবা মার কাছে ফিরে যাবেন। এরপরে তারা যদি আমাদের বিয়ে ঠিক করে তাহলে আমাদের বিয়ে হবে, তাছাড়া কোনো মূল্যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। যথাজ্ঞা মহারানী। হয়তো এখন সোনালিকার রাগ কিছুটা কমেছে আর কথাবার্তার এবং আচরণে আমি এইটা বুঝতে পারলাম। কিছুক্ষণ পর মেঘ কল করলো এবং কল করে আমাকে বলতে লাগলো, ভাই, জামিনুরের বাবা মা তো এখানে নেই, বাইরে থাকা সিসিটিভি ফুটেজ দেখলাম। কিছু লোক মিলে তাদের কথায় যেন নিয়ে যাচ্ছে। গাড়িতে করে নিয়ে গেছে না অন্য কিছুতে করে নিয়ে গেছে? কালো রঙের একটা প্রাইভেট কারে করে। গাড়ির নাম্বারটা নোট করছি আমি। কি নাম্বার? আমাকে ইমিডিয়েটলি বলো। ঢাকা মেট্রো 101110। ওকে, আমি খবর নিচ্ছি গাড়ি টাকার। ওকে ভাই। তুমি তাড়াতাড়ি দেখো তো এই গাড়ি টাকার। স্যার, গাড়ির নাম্বারটা বলি। ঢাকা মেট্রো 1011 স্যার, একটু ওয়েট করেন, আমি দেখছি। জি দেখো। জি স্যার, পেয়েছি। স্যার, এটা তো রাজীব খানের নামে রেজিস্ট্রেশন করা। কোন রাজি?
গ্যাংস্টার কিং এর লিডারের নামে রেজিস্ট্রেশন করা। ওকে তুমি মেরে ফেলেছি, তাহলে ও কি করে জামিনুলের বাবা মাকে কিডন্যাপ করেছে? জানি না স্যার, কিন্তু গাড়ি ওর নামে রেজিস্ট্রি করা হয়েছে। আচ্ছা, তো গাড়িটা কই আছে সেটা কি তুমি বলতে পারবে? স্যার একটু ওয়েট করেন। ওকে, একটু তাড়াতাড়ি বলো। না স্যার, লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। ও আচ্ছা, ওকে স্যার, আমি কি আর কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না। ওকে। এরপর আমি কলটা কেটে দিলাম। কলটা কাটতেই সোনালিকার মাকে বলতে শুরু করলো। কি হচ্ছে রায়হান, তুমি এত চিন্তিত কেন? আর জামিনুর বাবা মার কি হয়েছে? কারাই বা তাদের কিডন্যাপ করেছে? জানি না সোনালিকা, আমি কিছুই জানি না। কি হয়েছে আমাকে সম্পূর্ণটা খুলে বলবে? আমি ওই যে ভার্সিটিতে যে লোকটিকে খুন করেছিলাম, আর গ্যাংস্টার জোকার কিং এর লিডারকে, হ্যাঁ তো এখন তার লোকজনই এই কাজটি করতেছে। রাজীব নামে তুমি কি যেন বলছিলে? ও রাজীব, রাজীব হলো গ্যাংস্টার জোকার কিং এর লিডারের নাম। ও কেন জিজ্ঞেস করেছে এটা? আসলে রিয়ার বাবার নামও তো রাজীব, তাই। রিয়ার বাবার নাম রাজীব, ভালো। আচ্ছা, তো এখন জামিনুরের বাবা মাকে কিভাবে খুঁজবে? এটাই তো ভাবতেছি। আচ্ছা, তুমি কি বলতে পারবে রিয়ার বাসা কই? ফার্মগেট কেন? ফার্মগেট? কিন্তু কেন? রাজীবের বাসায় ফার্মগেট। আচ্ছা, তুমি কি বাসা চেনো? জি চিনি তো। আচ্ছা চলো তাহলে। কই যাবে? রিয়ার বাসায়। রিয়ার আশায় কেন? আমার মন বলছে রিয়া কোনো না কোনো ভাবে কিডন্যাপিং এর সাথে জড়িত আছে। এখন তুমি রিয়াকে দোষারোপ করছো? আগে চলো, তারপর দেখা যাবে। ওকে চলো। এরপর আমি আর সোনালিকা চলে গেলাম রিয়াদের বাসায়। ওইখানে যাওয়ার পর যা দেখলাম তা সোনালিকা কখনো আশা করেনি। ওখানে যাওয়ার পর যখনই বাড়ির ভিতরে গেলাম, ঠিক তখনই কোথা থেকে যেন গুলি বর্ষণ করতে লাগলো আমাদের দিকে। সোনালিকা এইদিকে আসো। বলে সোনালিকাকে নিয়ে আমি সাইডে চলে গেলাম। সেখানে গিয়ে আমি মেঘকে কল করে রিয়াদের বাসার ঠিকানা দিয়ে বললাম যত দ্রুত পারে এখানে চলে আসতে। এরপর কলটা কেটে দিয়ে আমি পিস্তলটা দিয়ে গুলি করতে লাগলাম ছাদের দিকে, কারণ ওইখানে থেকে গুলি আসছিল। বেশ কিছুক্ষণ গোলাগুলি চালার পর মেঘ আসলো। এরপর আমরা 25 জন মিলে বাড়ির ভিতরে গেলাম। একজন একজন করে মারতে মারতে ভিতরের দিকে যাচ্ছি। পুরো বাড়িটা এখন রক্তে বন্যা হয়ে গেছে। আমাদের দলের 3 জন আহত হয়েছে। সোনালিকা এখনো বাইরে দাঁড়িয়ে। ওদের দলের এখন আর একজনও বেঁচে নেই। আমি পুরো বাড়ি খুঁজলাম, কিন্তু কোথাও রিয়া এবং জামিনুরের বাবা মা নেই। কি করব কিছুই বুঝতে পারতেছি না। হঠাৎ করে কারো গঙ্গালের শব্দ শুনতে পেলাম, যেটা আমার পাশ থেকে দেওয়াল থেকে আসতেছে। কি করে ভিতরে যাব এটাই ভাবছি, এমন সময় দেখতে পেলাম দেওয়ালের সাথে একটা সুইচ লাগানো। আমি সুইচটা টিপ দিতেই
করে ওর হাত থেকে পিস্তলটা নিয়ে বললাম, মেয়েদের হাতে পিস্তল শোভা পায় না, মেয়েদের হাতে শোভা পায় হলো এই খুন্তি, ছাড়ো ইত্যাদি। রিয়া আমার কথা শুনে সোজা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, সাথে বলতে লাগলো, আমি জানতাম না আমার বাবা যে এতটা খারাপ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জানি তুমি ভুল বুঝে সব করেছো, এখন তুমি ওনাদের কাছে ও জামিনুরের কাছে ক্ষমা চাও, তাহলে যদি ওনারা ক্ষমা করে আমিও তোমাকে মাফ করে দিব। ওই, তোর তো দেখি মেয়েদের সাথে জড়িয়ে ধরার খুব শখ। না মানে? আর মানে করতে হবে না। কেন? এমনি। এই বলে আমি সোনালিকা, জামিনুরের বাবা মা ও রিয়া মিলে চললাম হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে রিয়া জামিনুরের কাছে মাপ চাইলে জামিনুরও মাফ করে দেয়। এরপর আমি আমার বাড়িতে চলে যাই। ওইখানে গিয়ে দেখি বাবা ও আমাকে মেনে নিয়েছে। আমি আবারও আমার পরিবারকে ফিরে পেলাম। আমি আর এখন গ্যাংস্টার নেই, কারণ গ্যাংয়ে সোনালিকা মানা করে দিয়েছে। এখন গ্যাংয়ের সকল কাজ করবার মেগি করে। ও আপনাদের তো বলিনি, কাল জামিনুর আর কেয়ার বিয়ে হয়ে গেছে। তারা এখন খুব সুখেই জীবনযাপন করতেছে। আমি এখন আমার বাবার কোম্পানিতে কাজ করি। প্রথম আমার সৎমা আমাকে দেখতে পারতো না, কিন্তু এখন আমাকে দেখতে পারে, আর আমি এখন তার নয়নের মণি। আমার আর সোনালিকা প্রেম চুটিয়ে চলছে। সোনালিকার বাবা প্রথমে আমার আর সোনালিকার সম্পর্ক মেনে না নিলেও পরে তিনি মেনে নিয়েছেন 3 মাস পর। আজ আমার আর সোনালিকার বিয়ে। আজ কেন যেন অন্যরকম এক ফিলিংস হচ্ছে, যা আপনার বিয়ে করলে বুঝতে পারবেন। বিয়ের কাজ সম্পূর্ণ হয় আমাদের বাসায় আসতে আসতে রাত 12টা বেজে গেল। এরপর আমি বন্ধুদের সাথে ছাদে বসে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে রাত 2টা বেজে গেল, তা আমি খেয়ালই করিনি। তাই আমি ওদের কাছে বললাম, দোস্ত তোরা থাক, তাহলে আমি আপাতত নিচে যাই। না তা হবে না, আজকে সারা রাত আমরা আড্ডা দেবো, তাই না কে? জি হ্যাঁ, আমরা সারা রাত আড্ডা দেব। এই দেখ, তোদের বান্ধবী আমাকে ফোন দিতে দিতে অবস্থা খারাপ করে ফেলেছে। এখন আপাতত চাই, রাত 2টা বাজে। বউকে পেয়ে কি আমাদের ভুলে যাচ্ছিস? ভালো তো ভালো, খুব ভালো। তোদের বান্ধবী যে রাগি, আমি যদি আরেকটু লেট করি তাহলে আমাকে জিন্দা কবর দিয়ে দিবে। প্লিজ দোস্ত, এখন অন্তত যাই। যা যা, তাড়াতাড়ি বউয়ের আঁচলে নিচে কি লুকা। তোরা যা ইচ্ছে তাই বল, আমি কিন্তু এখনই যাব। আচ্ছা যাও তাহলে। এরপর আমি ভিতরে এসে দেখতে পেলাম আমার বউটা লম্বা একটা ঘুমটা দিয়ে খাটের উপর চুপটি মেরে বসে আছে। আমি তখন দরজার সামনে দাঁড়িয়ে সোনালিকার উদ্দেশ্য করে বললাম, আমি কি ভেতরে আসতে পারি? না, একদমই না। কেন? কারণ আপনি পুরো 2 ঘন্টা পর এসেছেন, আর বাসর ঘরে কি কেউ এতক্ষণ অপেক্ষা করেন? কেউ না করুক, আমার লক্ষ্মী বউটা তো আমার জন্য করেছে, এইটাতেই আমি অনেক খুশি। ও তাই? আসো গো আমার বরটা। এরপর আমি ভেতরে গিয়ে সোনালিকার সামনে বসলাম। তখন সোনালিকা বলল, এই তুমি উঠে দাঁড়াও। কেন? উঠে দাঁড়াতে বলছি। ওটা তোরা তো প্রশ্ন করো কেন? সোনালিকার কথা মতো আমি উঠে দাঁড়ালাম। আমি উঠে দাঁড়াতেই সোনালিকা আমাকে বলল, এখন তুমি কানে ধরো। কেন? কারণ তুমি লেট করে এসেছো। 100 বার কানে ধরা লাগবে। শুধু কানে ধরলে হবে না, কানে ধরে 100 বার উদ্বাস করতে হবে। কি? না, আমি এখন পারবো না। ওকে, তাহলে আমি তোমার বউয়ের অধিকার দিতে পারবো না, এই বলে দিলাম। রাগ করে না লক্ষ্মীজি, এই দেখো আমি কাঁধে ধরেছি। ধরো তো, আমি কি না করেছি নাকি? এই দেখো কান ধরে উঠবোস করতেছি। এই 1, এই 2, এই 5। তুই কি আমাকে বোকা পেয়েছিস? এই না তো, কেন? তাহলে তুই আমাকে 1 2 এর পরে 3 4 না বলে 5 দিলি কেন? আচ্ছা সরি। যা তো, এখন তাহলে 150 বার কর। কিছু কম হয় না? না, আর এইটা তোর উপযুক্ত শাস্তি। সারা রাত কি তুই শুধু কান ধরে উদ্বাস করবি নাকি? চাই না তো করতে, কিন্তু ওসির মেয়ের আদেশ পালন না করে যাবো কোথায়? আচ্ছা, আর করতে হবে না, এবার সোজা হয়ে দাঁড়াও। আবার কি হলো? এই, আমি তো তোমাকে সালামই করলাম না, তো এখন সালাম করব। ও, তো এখন করো। এরপর আমি উঠে দাঁড়ালে সোনালিকা আমাকে সালাম করে। উঠে দাঁড়িয়ে আমাকে বলতে লাগে, আমি কিন্তু ওসির মেয়ে, আমাকে যদি কখনো কষ্ট দাও তাহলে তোমাকে জেলে ঢুকিয়ে দেব। মাইয়া কয় কি? দেব। তোমার বউটারে কি বমি চড়িয়ে ধরতে পারি? আমি কি মানা করেছি নাকি?
এরপর সোনালিকাকে খাটে শুয়ে দিয়ে আমি তার উপর শুয়ে পড়লাম। এরপর তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিয়ে সোনালিকার ঠোঁটের স্বাদ গ্রহণ করতে লাগলাম। 5 মিনিট স্বাদ নেওয়ার পর সোনালিকা বলল, রায়হান, কথা দাও কখনো ছেড়ে যাবে না তো আমায়? তুমি আমার পাঠক পাঠিকাকে জিজ্ঞেস করো। কি পাঠক পাঠিকা? আমি কি ওকে ছেড়ে যেতে পারবো কখনো? আপনাদের মনে হয় তা প্লিজ কমেন্ট বক্সে জানান। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো